আচ্ছা, একবার ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু একটুখানি বেঁচে থাকার মতো পানির খোঁজে টানা ৪-৪টে ঘণ্টা হাঁটতে হচ্ছে। হ্যাঁ, শুনতে কোনো প্রাচীন যুগের গল্পের মতো লাগতে পারে, কিন্তু এটাই অনেকের প্রতিদিনের রূঢ় বাস্তবতা। আর এই অসম্ভব কঠিন বাস্তবতাকে একেবারে বদলে দিয়েছে সায়েন্স ফিকশনের মতো মনে হওয়া একটা সমাধান: সরাসরি মরুভূমির কুয়াশাকে খাওয়ার পানিতে পরিণত করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কুয়াশা থেকে পানি। কিভাবে কুয়াশা বদলে দিল হাজার নারীর জীবন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? পানির অভাব কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন সমস্যা নয়, এটি অনেকটা ডমিনো ইফেক্টের মতো। একটা ডমিনো পড়লে যেমন বাকিগুলো হুড়মুড় করে পড়ে যায়, ঠিক তেমনি পানির অভাবে একটার পর একটা সুযোগ নষ্ট হতে থাকে। আজকের এই এক্সপ্লেইনারে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ঠিক কিভাবে এই অদৃশ্য কুয়াশা হাজারো মানুষের জীবনের মোড় একদম ঘুরিয়ে দিল। মাথায় প্রায় ৫০ পাউন্ড পানির বোঝা আর প্রতিদিন ৪ ঘণ্টার হাঁটাপথ। মরক্কোর আয়েত ব্যামরানে অঞ্চলের রুক্ষ প্রকৃতিতে এটাই ছিল সেখানকার নারীদের দৈনন্দিন রুটিন। বারবার বলছি, এটা কিন্তু ইতিহাসের কোনো অন্ধকার অধ্যায়ের কথা হচ্ছে না, এটা এই আধুনিক বিশ্বের বুকেই ঘটে চলা একদম নীরব এবং ভীষণ রূঢ় একটা সংকট। আমাদের প্রথম পর্ব, একটি আড়ালে থাকা সংকট, পানির জন্য মানুষের মূল্য। চলুন গভীরে যাওয়া যাক। ৪০ বিলিয়ন, সংখ্যাটা সত্যিই স্তব্ধ করে দেওয়ার মতো। মরক্কোর ওই গ্রামটা তো বৃহত্তর একটা সংকটের ছোট্ট একটা অংশ মাত্র। ইউএন উইমেনের ডেটা বলছে শুধু আফ্রিকার নারীরাই প্রতি বছর প্রায় ৪০ বিলিয়ন ঘণ্টা ব্যয় করেন শুধুমাত্র পানি আনার জন্য। ব্যাপারটা একটু তুলনা করে বলি, এই সময়টা পুরো ফ্রান্সের সব কর্মজীবী মানুষের ১ বছরের মোট কাজের সমান। অবিশ্বাস্য, তাই না? আর এই পানি আনতে ব্যয় হওয়া প্রতিটা ঘণ্টার মানে কি জানেন? এর মানে হলো স্কুল মিস করা, পড়াশোনা থেকে ছিটকে পড়া আর অর্থনৈতিক স্বাধীনতা থেকে পুরোপুরি বঞ্চিত হওয়া। কাঁধের উপরে ভারী বোঝা কিভাবে যুগের পর যুগ কাঠামোগত বৈষম্য তৈরি করছে সেটা এখন একদম স্পষ্ট। এটা স্রেফ পানির অভাব নয়, এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল জেন্ডার এবং ইকোনমিক ক্রাইসিস। খুব সহজ ভাষায় একেই আমরা বলি ওয়াটার ইনসিকিউরিটি বা পানি নিরাপত্তাহীনতা। আর এই বিশাল সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীদের ভাষায় আমাদের প্রয়োজন ক্লাইমেট অ্যাডাপ্টেশন। মানে হল এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ নতুন অভাবনীয় কিছু সমাধান খুঁজে বের করা। এবার আসছি দ্বিতীয় পর্বে, প্রযুক্তিগত উৎকর্ষ। ফগ টেকনোলজি বা কুয়াশা প্রযুক্তি আসলে কিভাবে কাজ করে? তো কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হলো? উত্তরটা লুকিয়ে আছে মাউন্ট বাউটেমেজ কুইডার চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ ফুট উঁচুতে একদম খাড়াভাবে বিশাল বিশাল কিছু জাল স্থাপন করা হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে উড়ে আসা ওই ঘন কুয়াশাকে জালের মধ্যে আটকে ফেলাই হলো এই ফগ হারভেস্টিং বা কুয়াশা থেকে পানি সংগ্রহের মূল কাজ। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা সত্যিই অসাধারণ। পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে বোঝানো যাক। প্রথম ধাপ, কুয়াশা ভেসে আসে। এরপর তা পলিমার ম্যাশ বা ওই বিশেষ জালের সংস্পর্শে এলেই জলীয় বাষ্পগুলো কন্ডেনসেশন প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়। মজার ব্যাপার হলো এখানে কোনো বিশাল যন্ত্রপাতি বা খুব দামি কোনো পাম্প নেই, শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তি আর চমৎকার ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে সেই পানি সোজা গ্রামের পাইপে গিয়ে পৌঁছাচ্ছে। একদম সিম্পল, কিন্তু কি ব্রিলিয়েন্ট একটা আইডিয়া। আর এখানে বিজ্ঞানের অগ্রগতিটা দেখুন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ লো কার্বন টেকনোলজিজের ২০২৩ সালের ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছি আধুনিক এই জালগুলোর কার্যক্ষমতা আগের পুরনো ডিজাইনের তুলনায় অবিশ্বাস্যভাবে ৫০০% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ৫০০%। তার মানে বর্তমানে একটা আধুনিক জাল মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রতি বর্গ গজে প্রায় ১৭ গ্যালন পানি সংগ্রহ করতে পারে। মরক্কোর এনজিও দার্সি আহমাদের এই যুগান্তকারী প্রজেক্টটা এতটাই সফল যে একে ২০২৬ সালের ইউএনএফসিসিসি ক্লাইমেট অ্যাডাপ্টেশন মডেল হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা অর্জন। পুরো ব্যাপারটা না অনেকটা একটা পাজলের মতো। এই প্রযুক্তিটা এত নিখুঁতভাবে কাজ করার অন্যতম কারণ হল এটি সৌরবিদ্যুতে চলে, এর অবকাঠামো বিকেন্দ্রীকৃত, আর এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্থানীয় মানুষ নিজেরাই খুব সহজে এর রক্ষণাবেক্ষণ বা মেরামত করতে পারে। মানে এর জন্য বিশাল কোনো জাতীয় গ্রিডের ওপর নির্ভর করে বসে থাকতে হয় না। আমাদের তৃতীয় পর্ব,
রূপান্তরিত জীবন প্রযুক্তির গণ্ডি পেরিয়ে। চলুন দেখি এর আসল ইম্প্যাক্টটা কোথায়। সত্যি বলতে কি, এই পুরো গল্পের সবচেয়ে আবেগময় জায়গাটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি নয়। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো মানুষের হারানো মর্যাদা ফিরে পাওয়া। একটু ভেবে দেখুন তো, যেদিন ওই গ্রামে প্রথম কলের মুখ দিয়ে ঝরঝর করে পানি বেরোলো, সেদিনটা তাদের জন্য কতটা ঐতিহাসিক একটা মুক্তির দিন ছিল। ছোট ছোট মেয়েরা অবশেষে তাদের হাতের ওই ভারী বালতি নামিয়ে রেখে আবার স্কুলে যাওয়ার সুযোগ পেল। স্রেফ পানির অ্যাক্সেস তাদের জন্য খুলে দিল স্বাধীনতার এক নতুন দুয়ার। আর ওই এনজিও দার্শি আহমাদ কিন্তু শুধু পানি দিয়েই তাদের দায়িত্ব শেষ করেনি, তারা নারীদের জন্য স্পেশাল ওয়াটার স্কুল চালু করেছে। এর পেছনের লজিকটা খুব চমৎকার। একটা ভাঙা পাইপ মেরামত বা রিপোর্ট করার জন্য তো অন্তত পড়তে জানতে হবে, তাই না? আর ঠিক এভাবেই এই সাক্ষরতা এবং প্রশিক্ষণ ধীরে ধীরে ওই সমাজে একেবারে নতুন ধরনের কমিউনিটি লিডারশিপ গড়ে তুলছে। তবে হ্যাঁ, আবেগের পাশাপাশি বাস্তবতার দিকেও তাকাতে হবে। ফগ হারভেস্টিং কিন্তু কোনো জাদুর কাঠি নয় যে ঘুরালে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটি কাজ করার জন্য উপকূলীয় পাহাড়ের একটা নির্দিষ্ট উচ্চতা এবং উপযুক্ত কুয়াশার প্যাটার্ন থাকাটা একদম মাস্ট। সহজ কথায়, এটি হলো একটি লোকালাইজড ক্লাইমেট সলিউশন বা নির্দিষ্ট এলাকার উপযোগী সমাধান। আগেই বলেছিলাম এটা পাজলের মতো। এই নির্দিষ্ট পাজলের টুকরোটা কিন্তু পৃথিবীর সব জায়গায় খাপে খাপে বসবে না। মরক্কো ছাড়াও চিলি, পেরু, ইরিট্রিয়া এবং ক্যালিফোর্নিয়ার মতো নির্দিষ্ট কিছু অঞ্চলেই এই প্রযুক্তিটা সবচেয়ে বেশি কার্যকর। বর্তমানের এই চরম জলবায়ু সংকট মোকাবেলা করতে হলে আমাদের আসলে বিশ্বজুড়ে এমনই অনেকগুলো স্থানীয় বা লোকালাইজড সমাধানের সমন্বয় করতে হবে। পর্ব ৪, বাংলাদেশ এখান থেকে কি শিখতে পারে? এই পয়েন্টটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, আমাদের নিজেদের অঞ্চলের জন্য এর প্রাসঙ্গিকতা আসলে কোথায়? আমরা যদি বাংলাদেশের নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোর দিকে তাকাই, যেমন উপকূলীয় অঞ্চলে ভয়াবহ লবণাক্ততা আর অন্যদিকে উত্তরাঞ্চলে খরা, এসব ক্ষেত্রে রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণ কিংবা সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্পের মতো ছোট, সাশ্রয়ী এবং কমিউনিটি ভিত্তিক সমাধানগুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। এই এক্সপ্লেনার থেকে আমাদের মূল টেকওয়ে হল, ক্লাইমেট অ্যাডাপ্টেশনের জন্য সবসময় যে $1 বিলিয়ন মেগা প্রজেক্টই লাগবে তা কিন্তু মোটেও নয়। চলে এসেছি আমাদের শেষ পর্বে, পানি সমাধানের ভবিষ্যৎ। আমাদের চারপাশের পরিস্থিতিটা একবার খেয়াল করুন। পৃথিবীর ভূগর্ভস্থ পানির স্তর খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে আবহাওয়ার আচরণও একেবারে বদলে যাচ্ছে। ঠিক এমন একটা ক্রিটিক্যাল সময়ে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী উদ্ভাবনগুলো হয়তো মরক্কোর ওই সাধারণ জালের মতনই হবে। মানে এমন সব প্রযুক্তি যেগুলো চালাতে অনেক কম শক্তি লাগবে, যেগুলো একেবারে বিকেন্দ্রীকৃত হবে আর যেগুলো পুরোপুরিভাবে স্থানীয় কমিউনিটি নিজেরাই চালাতে পারবে। টেকসই ভবিষ্যতের রূপরেখাটা আসলে ঠিক এমনই হওয়া উচিত। শেষ পর্যন্ত তাই প্রশ্ন, ভবিষ্যতের সবচেয়ে বড় উদ্ভাবনগুলো কি বিশালাকার কোনো কারখানার বদলে এমন ছোট এবং সাধারণ স্থানীয় সমাধান থেকে আসবে? আমরা কি নতুন চিন্তাধারার জন্য প্রস্তুত? এই প্রশ্নটাই বরং আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম। ইনসাইড হাইওয়ের সঙ্গে থাকুন, জটিল বিষয় বুঝুন সহজভাবে।